পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগে সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি অনেক দিন পর তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। বিগত বেশ অনেকটা দিন পরেই আমি তোমাদের সামনে আসলাম, বলতে পারো অনেকটাই সাহস জুগিয়ে আমি ভিডিওটা আবার করতে শুরু করেছি। তোমরা হয়তো আমার শেষ ভিডিওটা, যেটা লাস্ট আমি ভিডিওটা দিয়েছিলাম এই ব্লগটার আগে, যেটা করে আমার ব্লগ অনেকদিন বন্ধ ছিল, তো সেখানে হয়তো কিছুটা জানতে চাই। আমি একটু অসুস্থ ছিলাম, সেই কারণে আমি ব্লগটা দিতে পারছিলাম না। তো এখন অনেক ভালো আছি, তাই ভাবলাম যে না, নতুন করে আবার ব্লগটা শুরু করে দিই, তাই শুরু করে দিয়েছি। তো আমার প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো থাকে, এই দিয়ে আজকে দিনটা শুরু করলাম। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। আমি জানি অনেক দিন তোমাদের আমি আমার ব্লগ দিতে পারিনি, তোমরা খুব হয়তো মিস করছিলে। আমার ছোট্ট পরিবার, আমার পরিবারটা খুব একটা বড় নয়, কিন্তু আমার পরিবারের লোকগুলি তো ভিডিও দেখার জন্য হয়তো আগ্রহে বসেছিল, কিন্তু আমি দিতে পারছিলাম না। তার জন্য আমি খুবই দুঃখিত। আমার এই সমস্যাটা নিশ্চয়ই তোমরা বুঝবে। আর আমি প্রথমেই তো ব্লগে বলেছিলাম যে আমি কখনো খারাপগুলোকে দেখানোর চেষ্টা করব না। খারাপ বলতে এই যে আমি অসুস্থ ছিলাম, এটা দেখে তোমাদেরও খারাপ লাগতো আর আমারও ভালো লাগতো না, আর আমিও ওই অবস্থায় সত্যি ব্লগ দিতে পারছিলাম। তো যাই হোক, পরে অনেক কথা হবে, তো সাথে থাকো, হাতে একটা থাকা আমার। তোমরা দেখবে আমি কত মাছ নিয়েছি। দেখো, একা খাবো বলে 50 গ্রাম ট্যাংরা মাছ। তোমরা
কখনো কেউ এতটা কম মাছ নিয়েছো? দেখো আমি নিয়েছি, 4টে উঠেছে। আমার এক বেলার জন্য যথেষ্ট, কারণ ও তো খাবে না। ও তাও একটু রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ এগুলো একটু আধটু হালকা হালকা মানে ওই চামড়া ছিঁড়ে একটুকুনি হয়তো খায়, কিন্তু এসব মাছ তো খাবেই না। তো আমার একার জন্য বিকেলে যেহেতু মাছ খাই না খুব একটা, 50 গ্রাম মাছ। কমেন্ট করো অবশ্যই, তোমরা জানিও আমাকে। মাঝে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এই যে আমার মাছ ভাজবো আর কি। তো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো ভেজে নিই আমি, তোমরা থাকো, দেখতে থাকো। আর তোমাদের সাথে আমার অনেক কথা আছে, যেগুলো আমি আমার কাজকর্ম সব মিটিয়ে নিয়ে এক ফাঁকে তোমাদের সাথে অবশ্যই গল্পে বসবো। তো চলো থাকো আমার সাথে, দেখতে থাকো আমার ব্লগ। বাবা ফোটেই মাছ, গো চিটে আসছে গায়ে। অনেকটা বেলা হয়ে গেছিলো, আমার রান্না তখন বসিয়ে দিয়েছি, কিন্তু আমার না খুব খিদে পেয়ে গেছিলো। তাই কটা বিস্কুট নিয়ে দেখো আমি খেতে বসে পড়েছি। আর আরেকটা কথা কি জানো, আজকে আমি না স্নান করার আগেই হয়তো ভাত খেয়ে নেবো, কারণ আমার বাথরুমটা পরিষ্কার করার ব্যাপার ছিল। আর বাথরুম পরিষ্কার করে আস্তে আস্তে অনেকটা দেরি হবে বলে আমার যেহেতু খুব খিদে পেয়েছিলো, তাই আমি এই বিস্কুট তো খাচ্ছি, কিন্তু তারপরে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আগে হাত পা ধুয়ে এসে খাবারটা খেয়ে নেব। খেয়ে তারপর স্নান করেছিলাম, স্নান করে পুজো দিয়ে তারপরে আমি তোমাদের সামনে কথা বলার জন্য হয়তো এসেছিলাম, কিন্তু তার আগে আমি খেয়ে নিয়েছিলাম। স্নান করার আগে কখনো খাই না, কিন্তু বাথরুমটা যেহেতু পরিষ্কার করবো একটু লেট হবে, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো ভাবলাম না খেয়ে নিই, খেয়ে দিই তারপরে স্নান করবো। ডাঙা মাছের আমার ঝাল হয়ে গেছে, মানে ঝাল বলতে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমি তো ডাল করিনি, এই দিয়েই খাবো। তো এসে তোমাদের দেখালাম। আমি কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। এই যে পটল, গাটি কচু, আলু দিয়ে একটা তরকারি করেছি। মাছের তো ঝালটা মানে ঝোলটা তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে শাক ভাজা, সজনে শাক আলু দিয়ে ভাজা, আর উচ্ছে ভাজা, একটুকুনি সজনে শাক ভাজা হয়েছে। তো এই দিয়ে আজকে আমি খেয়ে নেবো।
প্রিয় পরিবার, আজ কতগুলো দিন পর আমি আবার ব্লগ করতে শুরু করেছি। কারণ তোমরা সবাই হয়তো জানো যে আমি বিগত প্রায় 1 মাসের কাছাকাছিই হবে হয়তো, মানে শরীর খারাপ নিয়ে অসুস্থ হয়েই পড়েছিলাম। আর সেটা তোমরা জানো, কিছুটা জানো, কারণ আমি ব্লগের মধ্যে হয়তো বলেওছিলাম এবং দেখিয়েছিলাম। আমার লাস্ট যে ব্লগটা আছে ওখানে তোমরা হয়তো দেখেছিলে যে আমি বলেছিলাম যে আমার শরীরটা খারাপ, কারণ আমার গায়ে র্যাশ বেরিয়েছে। এবার আমি ডক্টরও দেখিয়েছিলাম, হোমিওপ্যাথি, সেটাও তোমাদেরকে জানিয়েছিলাম। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আর আমি তোমাদেরকে জানাতে পারিনি, কারণ আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি নিজেও জানতাম না যে আমি এতটা অসুস্থ হয়ে পড়বো। তো যাই হোক, এতটা অসুস্থ হওয়ার কারণেই আমি আমার ব্লগ দিতে পারছিলাম না, নিয়মিত যে ব্লগ আমি দিতাম তোমাদের দিতে পারছিলাম না। তো আমি এখন মোটামুটি সুস্থই আছি, মানে বলতে পারো অনেকটাই ভালো আছি। তো যার জন্য আমি ব্লগ দিচ্ছি, ব্লগ করা বা শুরু করলাম। তো চেষ্টা আমি অবশ্যই করব যে প্রত্যেক দিন যাতে তোমাদেরকে ব্লগটা দিতে পারি। তো আমারও খুব মন খারাপ হতো, আমি তো শুয়ে শুয়ে অন্যান্যদের ব্লগগুলো দেখতাম এবং আমিও ভাবতাম আমি কবে আবার দেবো, আমার ব্লগটা কবে শুরু করব। আমি তোমাদেরকে কিছুই জানাতে পারছি না, বলছি না, কারণ আমি তো সবসময় তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি কোনো কিছু খারাপ, আমার কোনো কিছু খারাপটা আমি তোমাদের কাছে কখনোই শেয়ার করবো না। এবার তোমরা হয়তো বলতে পারো যে তুমি অসুস্থ, সেটাও শেয়ার করবে না। না, আমি তোমাদের কাছে হয়তো শেয়ার করেছি, কিন্তু এতটা গুরুতর অসুস্থ হবো সেটা আমি নিজেও জানতাম না। তো যাই হোক, তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমি সুস্থ হয়েছি এবং আমারই সুস্থ হওয়ার পেছনে আমার বর মশাইয়ের অনেক বড় ভূমিকা। ও যদি না থাকতো হয়তো আমি এত তাড়াতাড়ি সুস্থও হতে পারতাম কিনা আদৌ জানি না। আর হচ্ছে ডক্টর মশাই, যার ট্রিটমেন্টে আজকে আমি ভালো হয়েছি। তো তোমাদেরকে বলি, আমি ছোট্ট করেই বলবো, না তো অনেক বড় হয়ে যাবে। তো আমার এই প্রবলেমটা শুরু হয়েছিল পূর্ণিমার পর, মানে বুদ্ধ পূর্ণিমার পর থেকে। বুদ্ধ পূর্ণিমার আগে মানে আমি তারাপীঠ ঘুরে এসেছি, তারাপীঠ ঘুরে আসার পর তখন থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল। তারাপীঠে গিয়েও আমি কিছুটা অসুস্থ হয়েছিলাম, কিন্তু তখন আমার গায়ে কোনো র্যাশ বেরোয়নি। কিন্তু এই র্যাশ বেরোনো শুরু হয়েছে ঠিক পূর্ণিমার 1 দিন 2 দিন আগে। তো তখন আমি অতটা বুঝতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল, গরম থাকার দরুন আমি তখন বুঝতে পারিনি। তো সেজন্য আমি অতটা ওটাকে গুরুত্ব দিইনি। তারপরে যখন আমার গায়ে র্যাশ আস্তে আস্তে বাড়তে শুরু করে, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার পরে র্যাশ অনেক বাড়তে শুরু করে এবং খুব ইচিং হয়, ভীষণ চুলকোতে শুরু করে। তো যার জন্য আমি থাকতে না পেরে ওকে বললাম যে আমাকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাও, কারণ আমি অ্যালোপ্যাথি ওষুধ খেতে পারি না। তো ও প্রথমেই বলেছিল যে তুমি হোমিওপ্যাথি দেখাবে, কমবে তো? আমি বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ কমে যাবে, কারণ আমার শ্যুট হয়, কারণ আমি ছোটোবেলায় হোমিওপ্যাথি ওষুধই খেতাম। তো যাই হোক, আমি ওকে বলতে পারো আমার কথাতেই আমি ওকে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার একটা করলাম। তো আমার সাথে গেল। আমি সোমবার, বুদ্ধ পূর্ণিমার পরে সোমবার আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই। হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর পর 2 দিন ওষুধ খাবার পর আমার পুরো বাড়াবাড়ি হয়, মানে সারা শরীরে পুরো র্যাশ, যেগুলোতে যেসব জায়গায় ছিল না সেসব জায়গাতে র্যাশ ভরে যায়। এবং র্যাশ শুধু ভরে যায় না, মানে এমনই দেখতে হয়ে যায় সেটা যে আমি নিজে ভয় পেয়ে যাই। একমাত্র ও, মানে আমার বর, ওই একমাত্র এইসব দেখেও ঘাবড়ায়নি, ভয় পায়নি। ও শুধু আমাকে সাহস দেখিয়ে গেছে। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়াতে পারতাম না, নিজেকে দেখতে পারতাম না। দেখলে আমার না, আমি টিভিতে দেখেছি এগুলো, যে এরকম ধরনের অনেক কিছু ঘটে, এরকম অনেকের শরীরে অনেক রকম বেরোয়, কিন্তু আমার এরকম হবে আমি কখনো এগুলো ভাবতে পারিনি। আমি সত্যি কথা তোমাদের কাছে এইসব জিনিস শেয়ার করতে পারবো না, মানে আমার যে শরীরে যেসব জিনিসগুলো হয়েছিল, ও কিছু ছবি তুলে রেখেছিলো, আমি ওকে বলেছি ডিলিট করো, কারণ আমি ওগুলো দেখতে পারি না, আমার খুব কষ্ট হয়। যাই হোক, তো 2 দিন হওয়ার পর বাড়াবাড়ি হয়। ওষুধ খাওয়ার পর আমি ডাক্তারবাবুকে ফোন করে ওনাকে বলি, কারণ উনি যেহেতু বলেছিল যে কমলেও জানাবে, না কমলেও জানাবে। আমি ওনাকে যথারীতি 2 দিন পর ফোন করি এবং ওনাকে বলি, ডাক্তারবাবু আমার খুব কষ্ট হচ্ছে, আমি এরকম সারা শরীর আমার ভরে গেছে। উনি বললো কি, ও তুমি টেনশন করো না, তোমাকে বাড়ানোর জন্য দিয়েছি। তুমি প্রথম না 2টো ওষুধ দিয়েছিল, বললে একটা ওষুধ বন্ধ করে দাও, একটা নাম বললো ওষুধে, ওটা বন্ধ করে দাও আর বাকিটা খাও। আমি ওকে বললাম, শোনো আমার না ঠিক ভালো লাগছে না, আমার মনে হচ্ছে হোমিওপ্যাথি আমার শ্যুট হচ্ছে না, তুমি আমাকে কোনো স্কিনের ডাক্তার দেখাও। তো প্রথমে একটু রাগ করেছিল, তুমি তোমার কোনো ধৈর্য নেই। আমি বললাম না না, বিশ্বাস করো আমার কষ্ট হচ্ছে খুব, আর আমাকে সুস্থ হতে হবে। তখন ও বললো ঠিক আছে। তারপরে আমি একটা স্কিনের ডাক্তারের খোঁজ পেলাম, সেখানে গেলাম।
সেখানে গিয়ে ওনাকে দেখালাম, উনি বললো তোমার গরম থেকে হয়েছে, আর গরমের জন্য এগুলো বেরোচ্ছে। আমাকে ইঞ্জেকশন দিল, একটা স্টেরয়েড দিল, বললো এটা নাও তাড়াতাড়ি উপকার হবে, এবং আমার কতগুলো লোশন দিল, ওগুলো লাগাও, এবং ওষুধ দিল, একটাই ওষুধ দিয়েছিলো, ওটা খাও, আর লোশন দিয়েছিলো, বলে কমে যাবে। আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে ওগুলো লাগাতে রইলাম, ইঞ্জেকশনটাও নিলাম, কিন্তু না, কোনো ফরক হয়নি, বরং কালার চেঞ্জ হচ্ছে। ওই যে র্যাশগুলো বেরিয়েছিলো, সেই র্যাশ প্রথমে পড়েছিল একটু লালচে লালচে কালার ছিল, তারপরে আস্তে আস্তে লাল থেকে সেটা কালো 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 হতে শুরু করলো, এবং আমার পুরো শরীর পুরো ভরে গেছিলো, এবং মনে হতো কি একটা আলাদা খোলস আমার শরীরে তৈরি হয়েছে, একটা শক্ত খোলস, মানে পুরো শরীরটার মধ্যে আমি কোথাও হাত দিতে পারতাম না, মানে একটা খোলসের মতন জমে আছে। আর ব্যথা হতো, চুল করতো, সারা রাত আমি ঘুমোতে পারতাম না, ওকে কষ্ট দিতাম, ওই আর রান্না বান্না খাওয়া দাওয়া কিচ্ছু না, মানে কোনো রকম খাওয়া আর কি কে করবে, আমি ওই ওই অবস্থায় উঠে সেদ্ধ ভাত কোনো রকম করতাম। ডক্টর বলেছিল বারবার স্নান করতে, স্নান করছি, স্নান করলে না আমার গায়ে একটা কেমন বাজে গন্ধ বেরোতে শুরু করলো, আর সেই গন্ধটা কেমন বলো তো, একটু পুচ 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 হলে যেমন গন্ধ হয় না, ওরকম টাইপের গন্ধ। আমি ওকে বলতাম আমি না এই গন্ধটা সহ্য করতে পারছি না, ও বলতো কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, কিন্তু আমি ওকে বলতাম আমার গায়ে গন্ধ হচ্ছে, আমি নিজে বুঝতে পারছি আমি স্নান করছি। আমার না তখন খুব ভয় হয়েছিল যে আমি বাজবো তো, এরকম প্রবলেম হলো। ওই স্কিনের ডাক্তার দেখানোর পর 3 দিন পর্যন্ত আমি স্কিনের ডাক্তার ওষুধ খাওয়ার পর আমি আর ধৈর্য রাখতে পারছিলাম না, আমার এতটাই, এবং সব আরও অনেকে এসেছিলেন যারা আমাকে দেখে বলেছেন যে না এটা কমার নয়, ওকে অন্য কোনো ডাক্তার দেখা, এই ডাক্তারে হবে না। তারপরে সত্যি ঈশ্বরের আশীর্বাদে আমরা একটা ভালো ডক্টরের খোঁজ পাই, ওর একটা বন্ধুর থ্রুতে, ওর বন্ধুকে ফোন করে, ওর বন্ধুকে সাজেস্ট করে যে এই ডক্টর তুই দেখা, তখন ও আমাকে ওই ডক্টরের কাছে নিয়ে যায়। এবং আমার আরও আগে দেখানোর কথা, কিন্তু ডক্টর সবসময় তো বসেন না, উনি মঙ্গলবার আর বৃহস্পতিবারই বসেন, সেই ডক্টরের কাছে আমাকে ও নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সত্যি কথা মানে কি বলবো, মানে উনি ধন্বন্তরী ডক্টর। আমাকে আগের ডক্টর তো ছুঁয়েও দেখেননি, কিন্তু ইনি আমাকে ধরে দেখেছে, দেখে বলেছে বলো তোমার কি কষ্ট, আমি ওনাকে সব বললাম, এবং দেখে উনি বললো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এটা ফাঙ্গাস ইনফেকশন হয়েছে তোমার, ফাঙ্গাস কোনো রকমভাবে ইনফেকশন হয়ে গেছে, ভয় পাওয়ার ব্যাপার নেই, ফাঙ্গাস থেকেই এই জিনিসটা তোমার চারদিকে ছড়িয়েছে, ভয় পেতে হবে না। ব্লাড টেস্ট লিখে দিয়েছিলো, এবং বলেছিল আগেই ব্লাড টেস্ট করার দরকার নেই, তুমি আগে যে ওষুধগুলো উনি অনেক ওষুধ দিয়েছিলেন সেগুলো খুবই দামি ওষুধ ছিল, এবং লোশনও দিয়েছিল। তো বিশ্বাস করবে না, আমি মানে তোমাদেরকে কি বলবো সবাইকে, যে আমি প্রথম দিন ওষুধ খাওয়ার পরে আমি ফলাফল পেয়ে গেছি, যে পরদিন থেকে আমার ইচিং অনেক কমে গেল, আস্তে আস্তে আমি অনেকটা আরাম ফিল করতে শুরু করলাম। তারপরে আমার লোশন লাগানোর পরে আস্তে আস্তে আরও অনেকটা আমি রিলিফ পেলাম। এই করতে করতে প্রায় 7 দিন 8 দিন পর আমি ভালো রেজাল্ট পেলাম, যে আমার সব কমতে শুরু করলো। ওষুধ খাওয়ার 2-1 দিন পর গলার এইগুলোতে একটু একটু করে বেরিয়েছিল, কিন্তু ওগুলো হচ্ছে আগেরগুলোই বেরোচ্ছিল আর কি। ডক্টর বলেছিল বেরোবে বেরোবে, কোনো অসুবিধা নেই। উনি আমাকে এতটাই সাহস জুগিয়েছিলেন এবং বলেছিলেন চিন্তা নেই, কমে যাবে সব, কারণ তোমার ট্রিটমেন্টটাই তো ভুল হয়েছিল প্রথম থেকে, যেটা আর কি সমস্যা, সেই সমস্যার তো ওষুধটা পড়েনি। যাই হোক, সত্যি ওনার কাছে আমি বড় কৃতজ্ঞ, যে উনি আমাকে সুস্থ করেছেন, এবং আমার বর যে আমাকে দিনরাত সেবা করেছে, না হলে হয়তো আমি ততটাই সুস্থ হতাম না। তো যাই হোক, ওই ওষুধ খেয়ে এবং ব্লাড টেস্ট করেছি, ব্লাড টেস্টের রিপোর্টও খুব ভালো এসছে। তো ওনাকে রিপোর্ট দেখিয়ে এসেছি, এবং উনি বলেছে পরে আবার 1 মাস পর আবার দেখা করতে বলেছে, যে কমে যাক বা না যাই হোক, কিন্তু তুমি দেখা করো। তো আমি ওনাকে রিপোর্ট দেখিয়ে দেখা করে এসেছি, এবং উনি সব ওষুধই আমার মোটামুটি কোর্স কমপ্লিট। তো আরেকটা ওষুধ, যেহেতু আরেকটু হালকা হালকা ইচিংটা, আমার শুকনো ইচিং হচ্ছিলো, তো বললো ওটা কোনো ব্যাপার না, একটু তো সময় লাগে। তো আবার বললো ঠিক আছে আরও 10 দিন তোমাকে আরেকটা ট্যাবলেট, যেটা আমি আগে খেতাম সেটাই আবার লিখে দিল, রাত্রেবেলা একটা করে ওটা। তো এখন পুরোপুরি ইচিংটা আমার বন্ধ হয়ে গেছে, তা এখন আমি পুরোপুরি সুস্থ। কিন্তু যে দাগগুলো, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে আমি দাগগুলো অবশ্যই দেখাবো। দাগগুলো আছে যেগুলো উনি বলেছে কিচ্ছু করে লাগাতে হবে না, কোনো লোশন লাগাতে হবে না, মলম লাগাতে হবে না, এমনি এমনি কমে যাবে। তো দেখছি হ্যাঁ আস্তে আস্তে একটু সময় লাগছে, তো মিলিয়ে যাবে, অনেক মিলিয়ে গেছে। আমার গলায় ঠলায় অনেক আছে দাগগুলো, দেখতে হবে। এইসব জায়গায় আমার পুরো কালো হয়ে গেছিলো, সব জায়গা পুরো কালো হয়ে গেছিলো, মানে এতটা আমি কষ্ট পেয়েছি যে আমি ভাবতেই পারিনি যে আমার এরম টাইপের কিছু হবে। আচ্ছা, আমাদেরকে দেখাই আমার হাতের কালো হাতগুলো যা হয়েছিল না, হাত, এই দেখো
মানে খুব বাজে অবস্থা হয়েছিল। আমার সারা শরীরেই পুরো মোটামুটি কালো স্পট হয়ে গেছে, যেগুলো মানে আমি আয়নার সামনে প্রথম যখন দাঁড়াতাম না তখন আমি তাকাতে পারতাম না। ও আমাকে বলতো তুমি একদম আয়নার সামনে জানাবে না, নিজেকে দেখে নিজে তুমি ঘৃণা করছো না। যে হ্যাঁ, আমার কেমন যেন হতো, ঘৃণা ঠিক না, মানে কেমন একটা হতো ভেতরে, আমার সহ্য করতে পারতাম না। তো এটা কিন্তু আমার মনে অনেকটাই ইফেক্ট করেছে, সত্যি কথা আমার মনে প্রচুর ইফেক্ট করেছে, এটা আমি নিতে পারিনি। আজকে যদি উনি ডক্টরবাবু আর ঈশ্বর আর ও না থাকতো, হয়তো আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না। যাই হোক, তোমাদের ভালোবাসায় আবার আমি চলে এসেছি তোমাদের সামনে। এবার থেকে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে নিয়মিত ব্লগ দেওয়ার। যদি কোনো দিন মিস যায় তো তোমরা কিছু মনে করবে না, কারণ সবে তো আমি এই প্রবলেমটা থেকে উঠেছি, একটু গুছিয়ে নিয়ে একটু করতে সময় আমার লাগবে। তো যাই হোক, তোমরা পাশে থাকলেই হবে, ব্লগগুলো অবশ্যই আমার দেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যেহেতু আমি নতুন। আর আজকে ব্লগটা আমি আর বড় করব না, আমি আজকে ছোটো রকমই করলাম, খুব বেশি বড় হয়নি হয়তো ব্লগটা। তো তোমাদের সাথে কথা বলবো বলেই আজকে বিশেষ করে আমার এই ব্লগ। তো যাই হোক, পরদিন থেকে আবার ভালোভাবে ব্লগ করার আমি চেষ্টা করব। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তো আমার পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন আসি, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।